আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাদিক আহমেদ। আশা করি ভালো আছেন। আমরা গত পর্বে দেখেছিলাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয় এবং ডোমেইন হোস্টিং সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের একটা শর্ট ওভারভিউ দিয়েছিলাম, কিছু সেটিং আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব কীভাবে একটা থিম এবং প্লাগইন ইনস্টল দিতে হয় এবং এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা কীভাবে ডিজাইন করতে পারি, এলিমেন্টর পেজ বিল্ডারের কিছু সেটিং এবং উইজেটগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কে আমরা একটা শর্ট এলিমেন্টর পেজ বিল্ডারের ওভারভিউ দিব আজকে এবং পেজ ক্রিয়েট করা শিখবো। তারপরে আগামী পর্ব থেকে আমরা একটা ওয়েবসাইট সামনে রেখে ডিজাইন শুরু করব, যাতে আমাদের প্র্যাকটিসটা একটা ওয়েবসাইটের ডিজাইন করার সাথে সাথে আমাদের প্র্যাকটিসটাও সাথে যাতে হয়ে যায় ভালোভাবে। এই জন্য আমি একটা ওয়েবসাইট নির্দিষ্ট করে দিই আপনাদের জন্য, ওইটা দিয়ে আমরা শুরু করব এবং কোনো জাত কোডিং ছাড়া ওয়েবসাইট A to Z কমপ্লিট যাতে তৈরি করতে পারি আমরা, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়ার্ডপ্রেসের লগইন পেজে আপনাদেরকে গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের লগইন পেজে আসবেন এবং এখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। দেখুন এখানে আমি এই যে ইউআরএলটা রাখছি ওই ইউআরএল দিয়ে আপনি লগইন পেজে আসতে হবে। প্রথমে আপনার যে ওয়েবসাইট অথবা ডোমেইন সাবডোমেইন থাকবে, তারপরে একটা স্ল্যাশ দিবেন, তারপরে wp-login.php দিলেও হবে, আর যদি wp-admin দেন তাহলেও হবে, ওই একই পেজে নিয়ে আসবে। তারপরে আপনারা এখানে লগ ইন করবেন। আমি লগ ইন দিলাম আর ইউজার নেম সম্ভবত ভুল হয়েছে, আমি আবার আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখেন আমি ড্যাশবোর্ডে ঢুকে গেছি অলরেডি। এইটা হলো ড্যাশবোর্ড, আমরা গতদিন দেখছিলাম। এটা হলো আমাদের সাইট টাইটেল। তারপরে এই ভিজিট সাইটে যদি আমরা ক্লিক করার সময় যদি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করি তাহলে একটা নতুন উইন্ডোতে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা শো করবে। আমি আপাতত এটা ওপেন করে রাখছি। এই দেখেন এখানে এইটা শো করতেছে। তারপরে আমরা আজকে একটা পেজ ডিজাইনের জন্য একটা পেজ ক্রিয়েট করব। আমি পেজে গেলাম, এড নিউ পেজ দিলাম। এটা আমার হোস্টিং প্রোভাইডার থেকে কিছু পপ আপ দিচ্ছে, এটা আমি ক্লোজ করে এখানে আমি লিখলাম হোম নাম দিয়ে একটা আমি পেজ ক্রিয়েট করলাম। যখন আপনি এখানে আপনার পেজের নাম লিখবেন তখন এই যে ডাইনের কোনায় উপরে পাবলিশ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, পাবলিশে যদি ক্লিক করেন তাহলে আপনার এই পেজটা রেডি হয়ে গেল। এবার এই এড নিউ পেজে আবার যদি ক্লিক করেন তাহলে আরেকটা পেজ বানাতে পারবেন। আর যদি এই পেজ রাখেন তাহলে এখান থেকে আপনি আপনার পেজ বিল্ডারে ঢুকে কাজ শুরু করতে পারবেন। আমরা একটা পেজ বানাইলাম। এবার এই জায়গা থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি যাইতে চাই তাহলে এই যে ওয়ার্ডপ্রেসের যে আইকন যেটা আছে এই আইকনে ক্লিক করতে হবে। এটা গুটেনবার্গের একটা এডিটর, এই জন্য আমাদেরকে এইভাবে দেখাচ্ছে। আমরা যখন প্লাগইন ইনস্টল দেওয়ার পরে দেখতে পারবেন এই এটা ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার যাব অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি একটা নতুন থিম ইনস্টল দিব। এই দেখেন আমি এখানে এড নিউ থিম দিলাম। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা নামে থিম আছে। এই যে এক্সট্রা লাইট ওয়েট থিম বলে একটা থিম, যে কোনো ওয়েবসাইটের জন্য এই থিমটা ব্যবহার করা যায় যারা স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে চান, অথবা অনেক টেমপ্লেটও পাওয়া যায়। আমরা স্ক্র্যাচ থেকে প্রথমে দেখবো কিভাবে ডিজাইন করে, তারপরে আমরা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করব। আর যদি এখানে থিমটা না পান তাহলে কোন জায়গায় পাবেন, যে সার্চে যদি আপনারা এক্সট্রা লিখে সার্চ দেন তাহলে দিকে চলে আসবে। আমি ইনস্টল দিলাম, দেখেন আমার থিমটা ইনস্টল হয়ে গেছে। আমি যদি এবার অ্যাক্টিভিটি ক্লিক করি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে এই থিমটা। এই থিমের উপরে আমার ওয়েবসাইটটা খাড়া হয়ে যাবে। এবার যদি আমি একটা থিম ডিলিট করতে চাই, আমাদের এতগুলো থিমের প্রয়োজন নেই, শুধু একটা রেখে এক্সট্রা বাকি সবগুলো আমি ডিলিট করে রেখে দেবো। এই থিম ডিটেলসে ক্লিক করলাম, তারপরে এই জায়গায় দেখেন এই জায়গায় ডিলিট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন। এইটাতে যদি ক্লিক করেন তাহলে উপরে একটা পপ আপ আসবে, ওকে দেওয়ার সাথে সাথে আপনার থিমটা ডিলিট হয়ে যাবে। আবার এইটাতে আমি থিম ডিটেলস, এইটাতে হোয়ার করার সাথে সাথে দেখেন থিম ডিটেলস নামে একটা বাটন আসে। এই বাটনে যদি ক্লিক করি, নিচে যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। খুবই সহজ ডিলিট করা, অনেকগুলো থিম রাখার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি সবগুলা ডিলিট করে
দিচ্ছি যাতে আমাদের ওয়েবসাইটটা লোড কম থাকে। যদি কোনো সময় ওয়েবসাইট ক্র্যাশ করে তাহলে বিকল্প একটা অল্টারনেটিভ থিম রাখলাম যাতে এটার উপরে ওয়েবসাইটটা দাঁড়িয়ে থাকে। এইবার আমরা চলে যাব প্লাগইনে। আমি প্লাগইন সেকশনে যখন হুভার করছি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল প্লাগইন, এড নিউ প্লাগইন আমরা গতদিন দেখিয়েছিলাম। ইনস্টল প্লাগইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের কী কী প্লাগইন আছে। আমাদের যে প্লাগইনগুলো দরকার নেই, প্রয়োজন নেই, ওইগুলো আমরা ডিলিট করে আপাতত আমাদের এটা চালু করে রেখে দিব, কারণ প্রয়োজন ছাড়া কোনো প্লাগইন আমাদের দরকার নাই। আমি এই জায়গায় এই প্লাগইনের যে চেক মার্ক আছে এখানে ক্লিক করার সাথে সাথে সব প্লাগইন মার্ক হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলা সিলেক্টেড হয়ে গেছে। এর মাঝে আমার যেটা দরকার নাই ওইটা যদি আমি আনচেক করে তারপরে বাল্ক অ্যাকশনে যাই, এখানে যদি ডিঅ্যাক্টিভেট দিই, প্রথমে ডিঅ্যাক্টিভেট দিতে দিব, তারপরে অ্যাপ্লাই দিলাম, সব যত অ্যাক্টিভ আছে প্লাগইন সবগুলা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আবার চেক মার্ক দিলাম, বাল্ক অ্যাকশনে গেলাম, এইবার ডিলিট দিলাম, অ্যাপ্লাই দিলাম, সবগুলা ডিলিট হয়ে যাবে। এবার যদি আমরা নতুন কোনো প্লাগইন অ্যাড করতে চাই অথবা ইনস্টল করতে চাই তাহলে আমাদের যেতে হবে এড নিউ প্লাগইন, অথবা এই জায়গায় আছে দেখেন এড নিউ প্লাগইন, উপরেও আছে। দুই জায়গা থেকে আপনি যে কোনো জায়গায় যদি এড নিউ প্লাগইন দেন, এড নিউ প্লাগইন ছাড়া যদি এই জায়গায় সার্চ দেন তাহলে কিন্তু প্লাগইন শো করবে কিন্তু ইনস্টল হবে না। এই জন্য এড নিউ প্লাগইন দিয়ে আপনি এই সার্চে গিয়া যদি আপনি এলিমেন্টর টাইপ করেন তাহলে দেখবেন অটোমেটিক এলিমেন্টরের প্লাগইনটা চলে আসবে। এই দেখেন এলিমেন্টর প্লাগইনটা চলে আসছে। এবার দেখেন আমি ইনস্টল দিলাম, ইনস্টল হইতে হইতে এলিমেন্টর সম্পর্কে আমি একটা ধারণা দিই আপনাদেরকে। এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের জগতে যত পপুলার পেজ বিল্ডার আছে, নাম দিয়ে বুঝতে পারছেন এইটা দিয়ে পেজ বিল্ড করা হয়, মানে এই পেজ ডিজাইন করা হয়। এলিমেন্টর এমন একটা পেজ বিল্ডার, সবচেয়ে পপুলার পেজ বিল্ডার বর্তমান সময়। এই পেজ বিল্ডারের আসলে তুলনা হয় না। আর সেকেন্ড পপুলার আমি মনে করি ডিবি। অনেকগুলা পেজ বিল্ডার আছে, যেমন WP বেকারি আছে, ডিবি বিল্ডার আছে, ডিবার বিল্ডার আছে, বিক্স বিল্ডার আছে, অনেকগুলা পেজ বিল্ডার আছে, কিন্তু সবচেয়ে পপুলার পেজ বিল্ডার হলো এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে খুব সহজে কোডিং ছাড়া ওয়েবসাইট ডিজাইন একদম A to Z করা যায়। অলমোস্ট সব ধরনের ওয়েবসাইট, কিছু কিছু আপনার হয়তো কাস্টম কোডিং লাগতে পারে, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে কমপ্লিট করা যায়। এলিমেন্টর এমন এমন ফাংশনালিটি, তারপরে আপনি বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে সব ধরনের পেজ, তারপরে সেকশন, ওয়েবসাইট সবকিছু আপনি তৈরি করতে পারবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমাদের আনকমন যদি কোনো চাহিদা থাকে যেগুলা এলিমেন্টরে নেই, ওই ধরনের কাজের জন্য এলিমেন্টরের শত শত এড অন প্লাগইন আছে। ডেভেলপাররা এগুলা রেডি করে রাখছে যাতে এলিমেন্টরের উইজেটের সাথে ওইগুলা কাজ করে। এই জন্য এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে প্রায় সব ধরনের ওয়েবসাইট কাজ করা যায়। তারপরেও যত ধরনের থিম আছে, থিম আলাদা জিনিস আর প্লাগইন আলাদা জিনিস। আর বেশিরভাগ থিমে এলিমেন্টর ফ্রেন্ডলি থিম ডেভেলপমেন্ট করিয়া রাখা আছে যাতে আপনি এলিমেন্টর দিয়ে থিমটাও কাস্টমাইজ করতে পারেন এবং থিমের যে ডিজাইন যেগুলো আছে ওইগুলা আপনি এলিমেন্টর দিয়া যাতে করতে পারেন। এই জন্য আমরা এলিমেন্টরটা শেখা খুবই জরুরি। আমি মনে করি এলিমেন্টর শিখলে আপনার আর কোনো পেজ বিল্ডার শিখতে হবে না, এই এলিমেন্টর দিয়ে আপনি সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে শুরু করা যাক। আমরা এলিমেন্টরটা ইনস্টল করলাম। দেখেন এখানে কিন্তু আবার আরেকটা এড অন আছে, এটাও এলিমেন্টরের একটা এড অন। আরও আছে এলিমেন্টরের অনেক এড অন আছে, আপনি আশেপাশে থাকলে দেখতে পারবেন। শুধু এলিমেন্টর সার্চ দেওয়ার সাথে সাথে আপনার শুধু এলিমেন্টরের এড অন যে প্লাগইন পপআপ ছাড়া। এবার আমরা আরেকটা প্লাগইন আমাদের দরকার, ক্লাসিক এডিটর নামে। এই যে দেখতে পাচ্ছেন ক্লাসিক এডিটর, এটা দিয়ে কাজ করতে আপনার ব্লগ পোস্ট, তারপরে কোনো টেক্সট আপনার যখন পেজ বানাইতে যাবেন, তারপরে ব্লগ পোস্ট করতে যাবেন, তখন ইন্টারফেসটা একটু মানে ইজি হয়। গুটেনবার্গ যে ব্লগ এডিটরের যে ইন্টারফেস, এইটার তুলনায় ক্লাসিক এডিটরের ইন্টারফেসটা অনেক ভালো এবং অনেক পুরাতন একটা প্লাগইন। আমরা অ্যাক্টিভেট দিলাম, অ্যাক্টিভেট হয়ে গেলো। এবার যদি এলিমেন্টরে অ্যাক্টিভ দেই তাহলে এলিমেন্টরে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি বাল্কে চাইলেও একসাথে সবগুলা এইভাবে এক মার্ক করে একসাথে সব এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। এলিমেন্টরের সাথে এলিমেন্টরের প্রো নামে আরেকটা প্লাগইন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাকে সাজেশন দিচ্ছে যে এলিমেন্টর প্রোটা করলে আরো ভালো। এলিমেন্টরের কিছু উইজেট আছে ওইগুলার সাথে এড হবে, এটা এক ধরনের এড অন হিসাবে কাজ করে। আর আমরা ওইটা পরে দেখবো যে যখন আমরা ডিজাইনের কাজটা শুরু করব।
এবার আমাদের প্লাগইন ইনস্টল দেওয়া শেষ হলো। এবার আমরা চলে যাব পেজে যে আমরা যদি হোম যে নামে একটা পেজ বানাইছিলাম ওই যে এখানে আছে কুইক এডিট আর ভিউতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই পেজে কি যে কাজ করছেন না করছেন এটা দেখতে পারবেন। আমি ক্লিক করলাম, দেখেন কিছুই নাই। রিফ্রেশে যদি ক্লিক করেন তাহলে পেজটা ডিলিট হয়ে যাবে। আর যদি কুইক এডিটে ক্লিক করেন তাহলে এটার কিছু কুইক এডিট করতে পারবেন, যেমন পাবলিশ থাকলে ড্রাফট করতে পারবেন, পেন্ডিং রিভিউ করতে পারবেন। ড্রাফটে থাকলে পাবলিশ দিয়ে আপনি এই যে আপডেটে ক্লিক করেন যদি, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। তারপরে এই যে ডিফল্ট টেমপ্লেট আছে এটা এলিমেন্টর ফুল উইথ করিয়ে দিতে পারেন। দেখেন এলিমেন্টর ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাদের এলিমেন্টরের ইয়েগুলা আসা শুরু হয়ে গেছে। এবার আমি যদি এডিটে ক্লিক করি, এখানে এডিটে ক্লিক করি, দেখেন এবার দেখেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা বাটন চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না। এখন আমরা পেজটা ক্রিয়েট করছি, আপনারা পিছনে টান দিয়ে দেখবেন ভিডিওটা। এই জন্য আমি আগে পেজটা বানাইছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন আমরা পেজটা বানাইছিলাম তখন এই জায়গায় অথবা উপরে কোনো জায়গায় আশেপাশে এটা বাটনটা ছিল না। যখন আমরা এলিমেন্টর ইনস্টল দিয়েছি, এলিমেন্টর ইনস্টল দেওয়ার সাথে সাথে এই বাটনটা চলে আসছে। তারপরে ক্লাসিক এডিটর ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাদের বাকি যে ইন্টারফেসটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন অনেক ইজি মনে হচ্ছে। আগে কিন্তু এই জায়গায় এগুলা ছিল না, গুটেনবার্গের যে ছিল ইন্টারফেসটা। এবার আমরা এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এডিট প্যানেলে নিয়ে যাবে। এলিমেন্টরের একটু সময় লাগে এলিমেন্টরটা লোড নিতে, একটু অপেক্ষা করতে হবে। এই জায়গায় স্কিপ করলাম। এখানে দেখেন এলিমেন্টরের এডিট প্যানেলে ঢোকার পরে এইটা আমাদের এডিট পেজ। এই জায়গায় আপনি যা ডিজাইন করবেন ফ্রন্ট এন্ড, এখানে আপডেট দেওয়ার সাথে সাথে ফ্রন্ট এন্ডে দেখা শুরু হয়ে যাবে, ফ্রন্ট এন্ডে মানে লাইভ হয়ে যাবে আর কি। তো এখানে আমাদের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। আমি সেটিংটা আগে চেঞ্জ করি নাই যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা যখন নতুন এলিমেন্টর ইনস্টল দিবেন অথবা আপডেটেড ভার্সন ইনস্টল দেওয়ার সাথে সাথে আপনাদের ইন্টারফেসটা এলিমেন্টরের ভিতরের এডিট প্যানেলের এইরকম আসবে। আসলে এটা খুব একটা সুবিধা না কাজ করতে। যারা সবসময় কাজ করছেন তারা বুঝতে পারবেন। এটা দিয়ে আমরা বেশি সুবিধা করতে পারি না আসলে। আর যারা বিগিনার তারা তো আরও বেশি সমস্যা হবে। এই জন্য আমরা এই জায়গা থেকে বেরোয় আমরা আমাদের যে এলিমেন্টরের সেটিং আছে সেটিংটা চেঞ্জ করব এবং এই সবগুলা নিচে চলে আসবে এবং ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি এবার এলিমেন্টরের সেটিংয়ে চলে যাব। আমি আরেকটা ট্যাবে ওপেন করছি যাতে আপনারা বুঝতে পারেন। এবার এখানে দেখেন এলিমেন্টরে হুয়ার করার সাথে সাথে, এলিমেন্টর ইনস্টল হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, টেমপ্লেট নামে আরেকটা যে এখানে অপশন হয়েছে, বাড়তি চলে আসছে। এটার আন্ডারে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। সেভ টেমপ্লেট আছে, তারপরে থিম বিল্ডার আছে। থিম বিল্ডার দিয়ে আপনি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন পেজের উপরে বিভিন্ন কন্ডিশন দিয়ে শো করাইতে পারবেন। হেডার, ফুটার, তারপরে সিঙ্গেল পেজ, ব্লক পেজ, প্রোডাক্ট পেজ, তারপরে আর্কাইভ পেজ, এই ধরনের বিভিন্ন ধরনের পেজ, পপ আপ সেকশন ওইগুলা, তারপরে ক্যাটাগরি আছে, তারপরে আরো অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলা বিভিন্ন কন্ডিশনে আপনি বিভিন্ন পেজে শো করাইতে পারবেন। এলিমেন্টরের এই একটা সুবিধা কিন্তু মারাত্মক লেভেলের, এই জন্য এলিমেন্টরটা বেশি পপুলার। আপনি কাস্টম একটা টেমপ্লেট ক্রিয়েট করে আপনি আপনার স্পেসিফিক কোনো এক জায়গায় যদি দেখাইতে চান তাহলে ওই টেমপ্লেট থেকে আপনি কন্ডিশন দিয়ে দেখাইতে পারবেন। এটা অনেক ভালো একটা সুবিধা। তারপরে আমরা এলিমেন্টর যখন ব্যবহার করলাম তখন এলিমেন্টর সেটিং নামে একটা আছে, সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে উপরে জেনারেল ইন্টিগ্রেশন, তারপরে অ্যাডভান্স পারফরমেন্স ফিচার্স নামে কয়েকটা আছে। আপনারা জানেন গতদিন আমি বলেছিলাম এই সাইটে আমাদের যতগুলা আছে অপশন দেখতে পাচ্ছেন এই সবগুলো আসলে পোস্ট টাইপ নামে ব্যবহার হয় এবং পোস্ট টাইপ নামে আমরা চিনি। এই দেখেন পোস্ট টাইপ আমাদের সিলেক্টেড করা আছে পেজ এবং পোস্ট। যদি আমাদের আর কোনো পোস্ট টাইপ থাকে তাহলে এখানে শো করবে। যদি আমরা কাস্টম কোনো পোস্ট টাইপ এখানে তৈরি করি তাহলে এই জায়গায় শো করবে, তখন আমরা এখানে চেকমার্ক করে আমাদের ওয়েবসাইটে শো করাইতে পারবো। এগুলো একটু অ্যাডভান্স বিষয়, আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। ইন্টিগ্রেশনে যদি যান, আপনি আপনার গুগল ম্যাপ এখানে যদি এমবেড করতে চান এপিআই কির মাধ্যমে,
অ্যাডভান্সে যদি যাই আমরা, তাহলে এখানে কিছু বিষয় আছে যেগুলো আসলে এখান থেকে যদি আমরা ঠিক করে দেই, তাহলে ফ্রন্ট এন্ডে আমাদের এডিট প্যানেলে এগুলো শো করবে। এগুলো খুব একটা দরকার পড়ে না, যখন যেটা দরকার পড়ে তখন আমরা ওইটা চেঞ্জ করে দেখাবো। অযথা যদি সবগুলো বলতে যাই তাহলে আপনারা কনফিউজ হবে। পারফরমেন্সেও সেম, এগুলো খুব একটা দরকার হয় না। ফিচার্সে যদি যাই তাহলে আমরা এই ফিচার্সে আমাদের কিছু কাজ আছে। এখানে আপনারা দেখতে পারবেন, এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন ফ্লেক্স বক্স এবং গ্রেড। প্রাথমিক অবস্থায় আমি মনে করি ফ্লেক্স বক্স দিয়ে যদি কাজ শুরু করেন তাহলে আপনারা কনফিউজ হবেন। এই জন্য আমি ইনার সেকশন নিয়ে কাজ শুরু করব, যাতে আপনারা খুব সহজে ডিজাইনটা শিখে তারপরে ফ্লেক্স বক্সে যদি শুরু করেন কাজ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিগিনার লেভেলে ইনার সেকশন দিয়ে কাজ শুরু করাটা আমি মনে করি বেটার। দেখেন আমি ফ্লেক্স বক্সটা বন্ধ করব। মনে করেন এই ফিচারের আন্ডারে, এলিমেন্টর সেটিংয়ের ফিচারের আন্ডারে যদি আমি আসি, তাহলে এখানে কন্টেইনার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কন্টেইনারের যেটা ডিফল্টভাবে ফ্লেক্স বক্স দেওয়া থাকে আপডেটেড এলিমেন্টর ভার্সনে, আমি এটাকে ইনঅ্যাক্টিভ করিয়া এখানে ডিঅ্যাক্টিভেট করলাম। ডিঅ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদের ফ্লেক্স বক্স বন্ধ হয়ে গেছে। তারপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এডিটর টপ বার। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে উপরের যে টপ বারে যে আমাদের যেটা এডিটর যে মোড, যেটা এডিটর যে প্যানেল, যেটা এটা কিন্তু উপরে, এটা নিচে রইলে আমাদের সুবিধা হবে কাজ করতে। আমি এটাকে ইনঅ্যাক্টিভ করিয়ে যদি রাখি তাহলে এটা নিচে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সেটিংয়ে যদি এটা ইনঅ্যাক্টিভ করিয়া সেভ চেঞ্জেস দেই তাহলে কিন্তু চলে আসবে নিচে। এবার এই জায়গায় আসার পরে আমরা এই পেজটা যদি রিলোড দিই তাহলে কিন্তু নিচে চলে আসবে সবকিছু, এবং ফ্লেক্স বক্সটা বন্ধ হয়ে ইনার সেকশনের অপশনটা তৈরি হয়ে যাবে। আমি রিলোড দিচ্ছি, আমাদের এলিমেন্টর আবার নতুনভাবে লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইবার দেখেন আমাদের যে এডিট প্যানেল, যেটা এটা কিন্তু একদম নিচে চলে আসছে, এবং আমাদের খুব সহজে এটা কাস্টমাইজ করতে পারবো। এক জায়গায় সবকিছু আছে আমার মাউসের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানের ইন্টারফেসটাও চেঞ্জ হয়ে গেছে। এটা হইলো একটা মানে ফুল সেকশন, তারপরে এই দুইটা সেকশনের ইয়েটা উইজেট, তারপরে 3টা সেকশন, 4টা সেকশন নিতে চাইলে এটাতে ক্লিক করবেন। তারপরে এক সাইডে বেশি 70%, 30% এইভাবে যদি নিতে চান তাহলে এইটা নিতে পারবেন। তারপরে 70%, 30% এই ধরনের অনেকগুলো মানে এইগুলো আসলে এই সেকশনের ভিতরে ইনার সেকশন দিয়ে কাজ করতে পারবেন। এইবার এই সাইডে দেখেন এটা হলো ইনার সেকশন। একটা সেকশনের ভিতরে যদি আরও কয়েকটা সেকশন করতে চাই তাহলে এই ইনার সেকশন দিয়ে কাজ করতে হবে। ইনার সেকশনের ভিতরে আমরা এলিমেন্টসগুলো ব্যবহার করব। এটা হলো একটা হেডিং। মনে করেন আমি এই হেডিংটা যদি এখানে টান দিয়ে নেই, দেখেন হেডিংটা চলে আসছে। এটাতে যদি এই যে কলমের আইকনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এইটাতে যদি ক্লিক করি তাহলে এই হেডিংটাকে আমি এডিট করতে পারবো। আর যদি এই প্লাস আইকনে ক্লিক করিয়া আমি একটা সেকশন নেই তাহলে একটা সেকশন আসবে। এই সেকশনের সেটিংয়ে আমি কিভাবে যাব, এই যে 6 ডট একটা আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এই সেকশনের সেটিংয়ে চলে যাব। আর এই সেকশনের ভিতরে একটা কলাম আছে, এই কলামে যদি সেটিংয়ে যাইতে চাই তাহলে এই কলাম আইকনে, এই কোনায় দেখেন কলাম আইকনে দিতে হবে। আমাদের এলিমেন্টসগুলো সবসময় আমরা ব্যবহার করব এই কলামের ভিতরে। মনে করেন আমি এই হেডিংটাকে ধরে এই কলামের ভিতরে ঢুকাবো, তাহলে কি করতে হবে, আমার প্রথমে এই কলমের আইকনে ক্লিক করে ব্রেক করে এই কলামের ভিতরে দিয়ে দিতে হবে। যখন আমি দিতে চাচ্ছি তখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে একটা পিঙ্ক কালারের আসছে। এইবার এই কালারটা আসার সাথে সাথে যদি আপনি
মাউসটা ছেড়ে দেন তাহলে এই কলামের ভিতরে হেডিংটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার হেডিংটা কিন্তু এই কলামের ভিতরে চলে আসছে। এবার আমি আবার নতুনভাবে দেখাচ্ছি। আমি একটা প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিলাম। তারপরে আমি যদি নতুন কোনো উইজেট নিতে চাই এই সেকশনের ভিতরে, তাহলে আমার যেতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা মেনু আইকন 6 ডট, এটাতে ক্লিক করবেন। আমার মাউসে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করলে আপনি আবার এই উইজেটগুলো সব দেখতে পারবেন। আর যদি আবার এই সেকশনে ক্লিক করেন তাহলে সেকশনের সেটিংয়ে নিয়ে যাবে। আর যদি এইটাতে ক্লিক করেন তাহলে এই আপনার উইজেটে নিয়ে যাবে। এবার এইটার ভিতরে আমি একটা ইনার সেকশন দিয়ে দেব। মনে করেন আপনার এখানে কোনো একটা উইজেট দরকার, এই জায়গায় সার্চ করতে পারবেন। মনে করেন আপনার ইমেজ দরকার, যে কোনো এলিমেন্ট দরকার, তাহলে এই সার্চ একটা বার আছে, আপনি ওই জায়গায় যদি ইমেজ লেখেন তাহলে আপনার ইমেজের উইজেটটা চলে আসবে। ইমেজের সাথে সাথে যেগুলো আছে রিলেটেড ওইগুলো চলে আসবে। কোনো উইজেট পাচ্ছেন না আপনি, এই জায়গায় যদি সার্চ দেন তাহলে এই উইজেটটা এখানে চলে আসবে আপনার সামনে। আর এই জায়গায় আসতে হলে এই জায়গায় ক্লিক করতে হবে 6 ডটে। আর যদি এখানে কোনো এলিমেন্টস থাকে, এই এলিমেন্টসের উপরে যদি ক্লিক করেন তাহলে ওই এলিমেন্টস বা উইজেটের সেটিংয়ে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করলাম, আমার সেটিংয়ে নিয়ে যাচ্ছে। আবার এটাতে ক্লিক করলাম, আমাকে উইজেটে নিয়ে আসছে। এবার আমি এটার ভিতরে এই সেকশনের ভিতরে একটা ইনার সেকশন দেব। আমি ইনার সেকশনে যদি ড্র্যাগ করিয়া লইয়া যাই, যাওয়ার পরে এই সেকশনের ভিতরে যখন দিতে যাচ্ছি তখন দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এই জায়গায় এনে আমি মাউসটা ছেড়ে দিলাম, দেখেন ইনার সেকশনটা চলে আসছে। এইবার দেখেন এই জায়গায় পিছনে একটা সেকশন আছে, পরে আরেকটা সেকশন আছে। পিছনের সেকশনে একটা কলাম আছে, এই যে আমার মাউসের সাথে দেখতে পাচ্ছেন। আমার মাউসের সাথে পিছনে একটা কলাম দেখতে পাচ্ছেন। উপরে যদি আবার হোভার করি তাহলে দেখেন এটার উপরে আরেকটা, মানে এটার ভিতরে আরেকটা কলাম, মানে এটা হলো ইনার সেকশনের কলাম। এবার যদি আমি চাই যে এই কলামটাকে ক্লিক করি তাহলে এই কলামের সেটিংয়ে নিয়ে যাবে। আর যদি পিছনের কলামের ক্লিক করি কলামের ভিতরে, তাহলে পিছনের কলামের সেটিংয়ে নিয়ে যাবে। দেখেন এই চতুর্দিকে একটা মানে ব্ল্যাক কালারের বর্ডার চলে আসছে, মনে করবেন এটা পিছনের কলাম। আর যদি ভিতরের কলামে ক্লিক করি তাহলে ভিতরের যে কলাম আছে ওইটার চতুর্পাশে ব্ল্যাক একটা চলে আসবে, বর্ডার চলে আসবে দেখেন। আর যদি আমি সেকশনে ক্লিক করি তাহলে সেকশনের চতুর্দিকে পিঙ্ক কালারের একটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের একটা বর্ডার চলে আসবে। আর যদি পিছনের সেকশনে ক্লিক করি তাহলে পিছনের সেকশনের চতুর্দিকে একটা বর্ডার কালার চলে আসবে। আমি সবগুলা খুব মানে বিস্তারিতভাবে বোঝাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কাজ করতে পারেন ডিজাইনের, এই জন্য সবগুলা ভালোভাবে বিস্তারিত বলছি। এইবার যদি আমি একটা কলামকে ডুপ্লিকেট করি অথবা এড নিউ কলাম দিই, এটাতে যদি আমি রাইট ক্লিক করলে ডুপ্লিকেট যদি করি তাহলে আরেকটা কলাম হয়ে যাবে। আর যদি আমি এড নিউ কলাম দিই তাহলে আরেকটা কলাম হয়ে যাবে, মানে নতুন একটা কলাম হবে। আর ডুপ্লিকেট করলে আপনার এই কলামের ভিতরে যা ডিজাইন করছিলেন ওইটা সহ ডুপ্লিকেট হবে। আর যদি এড নিউ কলাম দেন তাহলে শুধু নতুন একটা খালি কলাম নতুন অ্যাড হবে। তাহলে আমরা সেকশন বুঝলাম, ইনার সেকশন বুঝলাম, কলাম বুঝলাম। এইবার আমরা নতুন আরেকটা সেকশন নিব। নেওয়ার পরে আমরা চলে যাব এই 6 ডটে। এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার উইজেটগুলো চলে আসছে। আমি এর ভিতরে ইনার সেকশন আরেকটা নিলাম, নেওয়ার পরে একটা কলাম আমি ডিলিট করলাম, মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমি এই সেকশনটাকে ভিতরের ইনার সেকশনটাকে আবার ডুপ্লিকেট করি, এটাকে যদি ডুপ্লিকেট করি তাহলে এই মেইন সেকশনের নিচে কিন্তু আরেকটা সেকশন ইনার সেকশন চলে আসছে।
মনে করেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, এই ডিজাইনটা আপনার ডুপ্লিকেট করা দরকার, ওই সেম ডিজাইনের মতো অথবা কিছু কিছু চেঞ্জ করা দরকার, তাহলে আরেকটা সেকশন না নিয়ে নতুন আপনি এইটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলেই আপনার নিচে আরেকটা চলে আসবে। যে এবার আমি একটা একটা করে উইজেট মোটামুটি ওভারভিউ দিয়ে যাব, তারপরে আমরা কাজ শুরু করব। আমরা ইনার সেকশন দেখলাম, হেডিং দেখলাম। এবার যদি একটা ইমেজ নেই, ইমেজে ক্লিক করে যদি আপনার ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দেন, তাহলে এই ইমেজটা এখানে চলে আসবে। যদি এখানে বড় আকারে দেখাচ্ছে, যখন আপনি কলামের ভিতরে ঢুকাবেন তখন ছোটো হয়ে যাবে। আপনি যে পরিমাণ সাইজ রাখতে চাচ্ছেন ওই পরিমাণ সাইজে হয়ে যাবে। এই দেখেন আমি কলামটা ডুপ্লিকেট করার সাথে সাথে নিজের ইয়েটা ছোটো হয়ে আসছে। এবার যদি আমি আরেকবার ইমেজটাকে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এইবার ইমেজে অ্যাড করা ইমেজ উইজেটটা অ্যাড করার সাথে সাথে আপনি বাম সাইডে এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিং। সোর্স ইমেজে যদি ক্লিক করেন তাহলে আপনার মিডিয়া ফাইলে নিয়ে আসবে। এই জায়গায় আপনি যদি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করেন তাহলে আপনার যদি এখানে কোনো ইমেজ আগে থেকে আপলোড করা থাকে তাহলে দেখাবে। আর যদি আপলোড নতুন করতে চান তাহলে এই সিলেক্ট ফাইলসে ক্লিক করেন যদি, তাহলে নতুন আপনার ফাইল পেজ আপলোড করতে পারবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করে মনে করেন আমি এখান থেকে একটা ফাইল আপলোড দিলাম, একটা ইমেজ। এই ইমেজটা আপলোড দেওয়ার সাথে সাথে দেখবেন ডাইন সাইডের নিচে কোনায় সিলেক্ট আছে, এই সিলেক্ট বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার ইমেজটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে। আমার ইমেজটার সাইজ ছোটো হওয়ার জন্য শুধু এই জায়গায় মাঝখানে ছোটো হয়ে আসছে। এবার যদি এই কলামটা যদি আপনি ডুপ্লিকেট করেন অথবা এই জায়গায় ক্লিক করেন, এই যে পেন আইকনে যদি ক্লিক করেন তাহলে এই ইমেজটাও ডুপ্লিকেট হবে। আর যদি কলামে ধরে ডুপ্লিকেট করেন তাহলে কলাম সহ ডুপ্লিকেট হবে। দেখেন আমরা দেখলাম ইমেজ, আবার নতুনভাবে দেখাচ্ছি, ইমেজটা আবার নিলাম। যে কোনো উইজেট নেওয়ার সাথে সাথে বাম সাইডে আপনারা দেখতে পারবেন তিনটা সেকশন, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার ডিজাইন করতে আর কোনো সমস্যা হবে না, যে কোনো উইজেট নিয়ে কাজ করতে পারবেন। এগুলো হলো আসলে এই কন্টেন্টের জায়গায় আপনার ইমেজ হোক, টাইটেল হোক, অথবা হেডিং, অথবা যে কোনো ফাইল, যে কোনো কিছু আপনি এখানে আইকন এই জায়গায় ক্লিক করে দিতে পারবেন এবং কোন জায়গা থেকে এটা শো করবে দেখাবে ওই জায়গাটা এইখানে ঠিক করে দিতে পারবেন। অথবা আপনার টেক্সট যদি হয় তাহলে এই জায়গায় আপনি টেক্সটটা ইয়ে করতে পারবেন। যেমন আমি একটা হেডিং নিয়ে দেখাই আপনাদেরকে, আমি একটা হেডিং নিলাম, এই দেখেন হেডিং দিয়েও সেম বাম সাইডে এই জায়গায় আপনি হেডিংটা যদি এডিট করিয়া যেই ইয়েটা দিবেন ওই হেডিংটা এই জায়গায় শো করবে। তারপরে হেডিংয়ে যদি কোনো একটা ইউআরএল দিতে চান তাহলে এই জায়গায় দিতে পারবেন। হেডিংয়ের ট্যাগ দিতে পারবেন H2 না H1, তারপরে H1 থেকে H6 পর্যন্ত হেডিংয়ের ইয়ে আছে, মানে টাইপ আছে। আপনি কোন টাইপের হেডিং দিতে চান এগুলো এখান থেকে দিতে পারবেন। এবার যদি স্টাইলে যদি যান, স্টাইলে গেলে আপনার এই হেডিংয়ের অথবা ইমেজের অথবা যে কোনো উইজেটের এই স্টাইল নামে একটা সেকশন থাকবে। এই সেকশনে যদি যান তাহলে এই হেডিংটা আপনি লেফট অ্যালাইনমেন্টে রাখতে চাচ্ছেন নাকি মিডিলে রাখতে চাচ্ছেন নাকি রাইট অ্যালাইন রাখতে চাচ্ছেন। দেখেন আমি এইখানে ক্লিক করছি, এটা কিন্তু ইয়ে হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সার্টিফাইড রাখতে চাচ্ছেন, আমি সেন্টার অ্যালাইন দিলাম। তারপরে টাইপোগ্রাফিতে যদি ক্লিক করেন, দেখেন টাইপোগ্রাফিতে গেলে আপনি এখানে ফন্ট ঠিক করে দিতে পারবেন। অনেকগুলো ফন্ট আছে এই জায়গায়। তারপরে সাইজ ছোটো বড়ো করতে পারবেন, এই যে দেখেন সাইজ ছোটো বড়ো করতে পারবেন।
তারপরে ওয়েট যদি চেঞ্জ করতে চান তাহলে এটার শেডিং এর ওয়েট কেমন হবে, পাতলা নাকি ভারী, এটা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। ট্রান্সফর্মে যদি ক্লিক করেন তাহলে আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজ হবে, এইগুলো এখান থেকে ঠিক করে দিতে পারবেন। যদি স্টাইলে ক্লিক করেন, স্টাইলে নর্মাল নাকি ইটালিক নাকি অবলিক কোনটা রাখতে চান, এগুলা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। আমি ডিফল্ট হিসাবে রাখলাম। ট্রান্সফর্মে দেখেন আপার কেস আছে, লোয়ার কেস আছে, ক্যাপিটালাইজ আছে। তারপরে ডেকোরেশনে যদি যান, ডেকোরেশনে যদি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনে যদি দেন, যদি ওভারলাইন দিতে চান তাহলে ওভারলাইনে ক্লিক করলে দেখেন ওভারলাইন চলে আসবে। যদি লাইন থ্রো দিতে চান তাহলে এই মাঝখানে একটা লাইন চলে আসবে। যদি নাম দিয়ে দেন তাহলে আর কি মানে যত স্টাইল থাকবে সবগুলা বন্ধ হয়ে যাবে এই হেডিংয়ে। তারপরে আছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লাইন হাইট। আমরা যদি এই জায়গায় লাইন হাইটটা ঠিক না করি তাহলে অনেক সময় আমাদের একটা টেক্সটের উপরে আরেকটা টেক্সট চলে আসে। দেখতে পাচ্ছেন লাইন হাইট কীভাবে কাজ করে, উপরের দিকে এবং নিচের দিকে এখানে 2-3টা যদি হেডিং থাকে তাহলে বুঝতে পারবেন লাইন হাইটটা কীভাবে কাজ করে। টাইপোগ্রাফিতে গেলাম, যে জায়গায় আমি লাইন হাইটটা দেখেন যদি বাড়িয়ে দিই তাহলে গ্যাপ তৈরি হচ্ছে। তারপরে আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংয়ে আপনি এই লেটারগুলোর দূরত্ব কতটুকু রাখতে যাচ্ছেন এইটা। তারপরে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ডের দূরত্ব কতটুকু রাখতে যাচ্ছেন এইটা। এই ধরনের এই স্টাইলগুলা এই সবগুলো উইজেটে আছে। বিশেষ করে টেক্সটের একটা বাড়তি স্টাইল সেকশন হলো টাইপোগ্রাফি, তারপরে টেক্সট স্ট্রোক, তারপরে টেক্সটের কালার। এই জায়গায় যদি ক্লিক করেন দেখেন এই আপনার হুবারের কালার দিতে পারবেন, নর্মালের কালার দিতে পারবেন। তো এই জায়গায় যদি কালার টেক্সটের কালার যদি চেঞ্জ করেন তাহলে দেখেন টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যদি অ্যাডভান্সে যান তাহলে এই জায়গায় আপনি যদি মার্জিন দিতে চান, এই জায়গায় যদি মার্জিন দিতে চান তাহলে এই যে ছোট্ট ছোট্ট 2টা এরো দেখতে পাচ্ছেন, যদি উপরের এরোতে ক্লিক করেন তাহলে দেখেন চতুর্দিকে মার্জিন হয়ে যাচ্ছে। এটা হলো লিঙ্ক। এটা যদি আনলিঙ্ক করে যে কোনো এক সাইডে দিতে চান মার্জিন তাহলে এই দেখেন এক সাইডে মার্জিন হয়ে যাচ্ছে, সে এই যে দেখতে পাচ্ছেন। তাহলে তারপরে নিচেরটা হলো প্যাডিং। যদি আপনি প্যাডিং দিতে চান, ওই মার্জিনটা 0 করে দিচ্ছি, তাহলে আগের অবস্থানে চলে যাবে। আর যদি আপনি প্যাডিং বাড়াইতে চান তাহলে এই প্যাডিংয়ে ক্লিক করলে উপরের এরোতে বাড়বে, নিচের এরোতে ক্লিক করলে কমবে। তারপরে যদি এটা আনলিঙ্ক করে যদি স্পেসিফিক কোনো এক সাইডে দিতে চান প্যাডিং তাহলে দিতে পারবেন। আবার যদি লিঙ্ক করে চান সবগুলা 0 করতে তাহলে এটাও করতে পারবেন। তারপরে আছে আপনার উইথটা ফুল উইথ, ইনলাইন অটো, কাস্টম। এটা আমরা ডিজাইনের সময় দেখা ওইটা কোন সময় কোন জায়গায় ব্যবহার করতে হয়। আপাতত এটা বললে আপনারা কনফিউজ হবেন। এগুলো আসলে মানে সবগুলাই প্রয়োজনীয়, কিন্তু যেই সময় যেটা প্রয়োজন ওই সময় ওইটা দেখাইলে ভালো হয়। তারপরে পজিশন আছে। পজিশনে আপনি অ্যাবসলিউট নাকি ফিক্স রাখতে চান, যেমন ইমেজের ক্ষেত্রে আমি দেখাই। এই ইমেজের পেন আইকনে যদি ক্লিক করি আমার ইমেজের উপরে ক্লিক করলেও ইমেজের সেটিংয়ে নিয়ে যাবে। ইমেজের স্টাইলে যদি যাই আমি, ইমেজের এই যে
স্টাইলে নয়, ইমেজের অ্যাডভান্সে যাইতে হবে। এই পজিশনের সেটিংটা সব উইজেটের অ্যাডভান্সে আছে। অ্যাডভান্সে যদি যান তাহলে এই পজিশনে যদি যান আর যদি এখানে ফিক্স করে রাখেন তাহলে এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। আর এটা যদি অ্যাবসোলিউট করেন তাহলে এখানে কয়েকটা সেকশন নিলে আসলে বোঝা যাইতো ফিক্স আর অ্যাবসোলিউট কীভাবে কাজ করে। এটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। আর ডিফল্টভাবে রিলেটিভ অবস্থায় থাকে, যারা সিএসএস বুঝেন তারা বুঝতে পারবেন। তারপরে আছে আপনার জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা কীভাবে কাজ করে, মনে করেন উদাহরণস্বরূপ এই একটা ইমেজ অথবা কলাম অথবা সেকশন হতে পারে অথবা কোনো টাইটেল হতে পারে। মনে করেন এই আর একটা কলাম অথবা ইমেজ অথবা যে কোনো উইজেট হতে পারে, এই আরেকটা উইজেট হতে পারে, এই আরেকটা উইজেট হতে পারে। দেখতে পাচ্ছেন একটার উপরে আরেকটা। যদি আমরা এই সবার নিজেরটাকে যদি সবার উপরে আনতে চাই অথবা আরেকটার উপরে আনতে চাই তাহলে হ্যাঁ এই জায়গায় আমাদের জেড ইন্ডেক্স নাম্বারটা যত বেশি দিব তত মানে সবার উপরে আসবে। মনে করেন সবার নিজেরটাকে আমি 10 দিলাম তাহলে এটা সবার উপরে চলে আসবে। আর এর পরেরগুলোতে 1 2 3 এইভাবে দিলাম তাহলে এগুলো নিচে চলে যাবে। এটা হলো জেড ইন্ডেক্সের কাজ, আশা করি বুঝতে পারছেন। তারপরে মোশন এফেক্ট আছে। মোশন এফেক্টেরও অনেক কাজ আছে যেগুলো আসলে এলিমেন্টাল প্রো ছাড়া অ্যাক্টিভ হবে না। এলিমেন্টাল প্রো দিয়ে এগুলা কাজ করতে হবে। এলিমেন্টাল প্রো আপলোড এবং অ্যাক্টিভ করার সাথে সাথে এগুলা কাজ শুরু করবে। আমরা পরবর্তীতে এগুলা দেখব মোশন এফেক্টের কাজ। তারপরে আছে ট্রান্সফর্ম। এগুলা দিয়া এই আপনার বিভিন্ন ধরনের কাজ করা হয় যেগুলো আসলে খুব একটা বেশি দরকার হয় না, যখন দরকার যেটা হবে বলবো। তারপরে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে ইমেজের। আমি যদি হেডিং এর কালারে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে অ্যাডভান্স থেকে এই ব্যাকগ্রাউন্ডে যদি যাই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবো। এই দেখেন। তারপরে বর্ডার আছে। আপনি যদি চান এই জায়গায় বর্ডার দিবেন, বর্ডার এটা থেকে সলিড দিতে হবে। তারপরে এটা থেকে বর্ডার উইথ দিতে হবে। তারপরে বর্ডার কালার যদি দিতে চান তাহলে কালার চেঞ্জ হবে। আমি আর একটা কালার রাখি তাহলে বুঝতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন কালার কীভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে বর্ডার রেডিয়াস করতে পারবেন। বর্ডার রেডিয়াসে আপনার এই যে দেখেন ভুল হয়ে যাচ্ছে। তারপরে মাস্ক আছে, মাস্কিং দিয়ে আপনি করতে পারবেন। ওই বিশেষ করে ইমেজ আমরা গোলাকার যদি করতে চাই তাহলে মাস্কিংটা ব্যবহার হয়। তারপরে রেসপন্সিভে যদি যান তাহলে আপনি আপনার এই কোন উইজেটটা ডেস্কটপে দেখাইবেন, কোন উইজেটটা ট্যাবলেটে দেখাইবেন, কোন উইজেটটা মোবাইল ডিভাইসে দেখাবেন, এটা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। এই এলিমেন্টরের সবচেয়ে বড় সুবিধা হলো রেসপন্সিভ করা যায়। আপনার যে কোনো ডিভাইসের ডিসপ্লে অনুযায়ী ডিজাইনটা ঠিক করে দেওয়া যায়, কাস্টমাইজ করে দেওয়া যায়, যাতে সব ডিভাইসে সুন্দরভাবে ডিজাইন দেখা যায়। সাইজ, কালার এবং ইমেজ যত কিছু আছে সব কিছু কাস্টমাইজ করে দেওয়া যায়, হেডার, ফুটার, মেনু সব কিছু। এটা হলো সবচেয়ে বড় সুবিধা এলিমেন্টরের। আরও অনেকগুলো সুবিধা আছে, আমরা সময় বলবো। তারপরে এখানে আছে কাস্টম সিএসএস অ্যাট্রিবিউট। এই কাস্টম সিএসএসটা ব্যবহার করতে পারবেন যদি আপনার এটা এলিমেন্টর প্রোটা থাকে তাহলে কাস্টম সিএসএসটা ব্যবহার করতে পারবেন। আপাতত মোটামুটি একটা ওভারভিউ দিলাম। এবার আমরা দেখি কিছু আরও উইজেট বাকি আছে, যেমন দেখতে পাচ্ছেন উইজেটের সেটিং সম্পর্কে বললাম, কন্টেন্ট, স্টাইল, তারপরে অ্যাডভান্স, এই সবগুলো উইজেটে এই সেম সেটিংগুলো থাকবে। তারপরে এখানে উইজেট দেখেন ইনার সেকশন আছে, হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে। এটা মানে প্যারাগ্রাফ। এটা যদি নেই তাহলে দেখতে পাবেন এখানে প্যারাগ্রাফ আকারে যে কোনো কিছু দিতে পারবেন।
এই দেখেন কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স এগুলো সবগুলোতে এই 3টা সেটিং সব উইজেটে থাকবে। আবার আমি উইজেটে গেলাম, এবার যদি ভিডিও উইজেট নেই তাহলে ভিডিওতে আপনি যে ইউটিউবের লিঙ্ক অথবা ভিমিও থাকে, যদি ভিমিও ধরাইতে পারবেন, অথবা আপনার ভিডিও যদি এখানে আপলোড করা থাকে ওয়েবসাইটে, তাহলে এখান থেকেও লিঙ্কটা এখানে পেস্ট করিয়ে রাখে দিলে ওই লিঙ্ক থেকে আপনার ভিডিওটা শো করবে। তারপরে আছে বাটন আছে, আমরা বাটন নিয়ে কাজ করব, দেখতে পাবেন বাটনের এই জায়গায় আপনি যা লিখে দিবেন এই জায়গায় চেঞ্জ হবে। তারপরে বাটনের লিঙ্ক কি দিবেন, এইখান থেকে বাটনটা রিডাইরেক্ট হয়ে হইব, ওই লিঙ্কে চলে যাবে। ডিভাইডার আছে, ডিভাইডার তো বুঝতেই পারছেন, এখান থেকে করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আইকন আছে, বা আইকন নিয়েও কাজ করব। আইকন এইখান থেকে আইকনের একটা লাইব্রেরি আছে এলিমেন্টরের, এখান থেকে মানে যা আইকন আপনার পজিশন এইখানে সার্চ দিলে ওই আইকনটা চলে আসবে। তারপরে আছে গুগল ম্যাপ আছে। তারপরে কিছু উইজেট আছে, আপনি তালার মতো লক করা দেখতে পাচ্ছেন, এটা আসলে এলিমেন্টর প্রোটা যখন আমরা ইনস্টল দিব তখন এগুলা ওপেন হয়ে যাবে এবং এগুলা কাজ করা শুরু করবে। তারপরে আছে আইকন বক্স আছে, ইমেজ বক্স আছে, ক্যারোসেল আছে, গ্যালারি আছে, কাউন্টডাউন আছে, আইকন লিস্ট আছে, অনেকগুলো উইজেট। আসলে সবগুলো উইজেট একদিনে শেষ করা সম্ভব নয়। আমি তারপরে একটা সংক্ষেপ ওভারভিউ দিয়ে যাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে যখন কাজ শুরু করবো তখন আপনারা বুঝতে পারবেন কোনটা কী কাজ, কীভাবে কাজ করে। ডিজাইনটা যখন আমরা শুরু করবো আগামী পর্বে, তখন বুঝতে পারবেন আপনারা কীভাবে খুব সহজে আমরা ডিজাইন করতে পারি। এলিমেন্টরের যদি নতুন কোনো অ্যাডন আপনি ইনস্টল দেন, তাহলে এই জায়গায় এই বাম সাইডে আপনার এই উইজেটগুলার যে অ্যাডনের যে উইজেট, এই অ্যাডনের নাম সহ এই উইজেটগুলা এই জায়গায় বাম সাইডে দেখাইতে থাকবে। এই জায়গায় সবগুলা দেখতে পাবেন, তখন আপনার চাহিদা অনুযায়ী আপনার উইজেটটা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। ভিডিওটা অনেক লম্বা হইলেও আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য আমি ওভারভিউ দিলাম এলিমেন্টরের। এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে আগামী পর্ব থেকে কাজ শুরু করব। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনারা কমেন্ট বক্সে যদি আপনাদের মতামত জানান, আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারছেন কিনা, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।